কিসের শব্দ? কই, টমি তো আর গো করে উঠল না। ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটা চিমটি কাটলেন, এত জোর যে টমির গায়ের মাংস তার আঙুলে ছিঁড়ে উঠে এলো। কিন্তু কই, টমি তো জাগলো না। তবে তবে বেঁচে আছে তো? টমি বেঁচে নেই, তার সর্বশরীরে এক বিন্দু প্রাণ নেই, মরে সে কাঠের মতো পড়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প ডাক্তারের সাহস, লেখক প্রবোধ কুমার সান্যাল। বরাহনগর জায়গাটার নাম সকলেই জানে। কলকাতার উত্তরে মাইল দুয়েক গেলেই বরাহনগর। আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায়, আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে। শেয়ারের গাড়ি ছাড়তো কোম্পানির বাগানের মোড় থেকে, এক একজনের 4 আনা ভাড়া। কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর উপায় ছিল না। বরাহনগরের বড় রাস্তার দুধারে তখন কলকারখানা, মুটে মজুর, দোকান বাজার, পাট আর ভূমিশালের আড়ত, এইসব ভিড় ছিল বেশি। এদের ধারে ধারে শ্রমিকদের বস্তিগুলি দেখা যেত। দিনের বেলায় পথে শোরগোল, হইচই, গরুর গাড়ির দল, জনমজুরের হাল্লা, মালগাড়ির আমদানি রপ্তানি, এমনকি মারামারি পর্যন্ত লেগেই থাকত। কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত থাকতো না। পথ হয়ে যেত নির্জন মরুভূমি। রাতের বেলা সে পথে হেঁটে যাওয়াও নিরাপদ ছিল না। মাঝে মাঝে এক আধটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত। অনেক অসতর্ক পথিক নাকি অনেকদিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন, সে পাড়াটা গঙ্গার কাছাকাছি। তাঁরা স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন, সকালের দিকে বেরোতেন, আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে থাকতে। তার একটা কারণ ছিল, যে পথটা দিয়ে তারা পাড়ার ভিতরে ঢুকতেন, সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি অনেক দিন পড়েছিল, এবং বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পরে হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না। বাড়িটা এখানকার পূর্বকালে জমিদার বংশের কারণ। এখন সে জমিদারও নেই, তাদের আগেকার ঐশ্বর্যও নেই। কেউ মরে গেছে, কেউ ছেড়ে গেছে, কিন্তু এই আট্টালিকা এখনো তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালে স্থবির প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। বাড়িটা জনহীন, নানা আগাছায় পরিপূর্ণ, বাদু আর চামচিকের বাসা, শেয়াল আর সাপের অবাধ লীলাভূমি। শুধু তাই নয়, লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাত্রে মানুষের কান্না শোনা যায়। আগেকার সেই জমিদারের 2টি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ এ বাড়ির অন্দরমহলে ভূত আছে। ভূতের কথা শুনলে আর রক্ষা নেই। ভগবানের চেয়ে ভূতকে ও পাড়ায় লোক বেশি মানে আর ভয় করে। সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না। কিন্তু চাটুর্যের জামাই এসব আজগুবি কথা হেসেই উড়িয়ে দিলেন। তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন, কুস্তি করা দেহ, বিশাল তার বুকের ছাতি। শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন। তার ভয়ানক সাহস, ভূত তিনি গ্রাহ্য করেন না। বড়দিন উপলক্ষে তিনি শ্বশুর বাড়ি বেড়াতে এসেছেন। এ পাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে। সবাই তাকে ডাক্তার বলে ডাকে। ছেলে ছোকরাদের দলে তার নামটা খুব। কদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি উৎসাহ ভরে বললেন, যদি একটা রাত আমি ও বাড়িতে কাটিয়ে আসতে পারি, তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে? ছেলেরা অবাক হয়ে বললে, একটা রাত? আপনি বলেন কি ডাক্তার বাবু?
2 ঘন্টার বেশি যদি আপনি থাকতে পারেন তবে কি বলেছি। ডাক্তার প্রথমটা হেসেই অস্থির, তারপর বললেন, কত বাজি ধরবে বলো? ছেলেরা বললে, বাজি, আপনি যা চাইবেন ফিরে এলে পাবেন। আচ্ছা, সেই ভালো। কথাটা ছড়িয়ে পড়তে দেরি হলো না। পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন, দেখো, অল্প বয়সে আমরা জল চিবিয়ে খেয়েছি, কিন্তু ভূতকে মেনেছি চিরকাল। ও বাড়িতে যেও না বাবা, একটা ভালো মন্দ ঘটলে তখন। ডাক্তার হেসে বললেন, আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয়। আমাদের কথা শুনবে না। আজ্ঞে না। শ্বশুর বাড়ির সকলে কান্নাকাটি করে অস্থির। এমন সর্বনেশের ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল। ডাক্তার বললেন, আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না। শাশুড়ি বললেন, বাঁচলে তো সম্পর্ক সম্পর্ক যাক বাবা, তুমি প্রাণে বেঁচে থাকো। ডাক্তার কোনো কথাই শুনলেন না। তার বন্দুক আছে, কুকুর আছে, দেহে অপরিসীম শক্তি আছে, তার ভয় কি? সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন। সেদিন ছিল অমাবস্যা। ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক লাঠি সোটা হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন, রেডি। রাত তখন 10টা বাজে। পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোটা হাতে নিয়ে শোরগোল করে একবার সেই প্রকাণ্ড বাড়িটার ভেতরে তন্ন তন্ন করে দেখে এলো। শীতের দিন, সুতরাং বিছানা এবং আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হলো। বড় একটা ঘড়ি রইল টেবিলের ওপর, একটা জলের কুঁজো আর কাঁচের গেলাস, একটা লাঠি এবং বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো। টমি, চির বিশ্বস্ত টমি সঙ্গে। কুকুরটা প্রকাণ্ড, বাঘ শিকার করতে সাহায্য করে। 10টার পরে একসঙ্গে সবাই বিদায় নিল। তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে। কেউ আর কোনো দিকে তাকাতে সাহস করলে না, পাছে কিছু বিভীষিকা চোখে পড়ে যায়। ডাক্তার যে একাই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই, এই কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছলো। ঘরের দরজা জানালা ডাক্তার একে একে সব বন্ধ করে দিলেন। কোথাও আর এতটুকু ফাঁক নেই। বাইরে বাতাস জোরে বইলেও আর কোথাও শব্দ হবে না। চারিদিক নিঃশব্দ, নিস্তব্ধ। এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে, লোকালয় ও মানুষ আছে, কর্মকোলাহলময় জগৎ আছে, তা কিছুই বুঝবার উপায় নেই। এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনোদিন জানতেও পারবে না। অমাবস্যার অন্ধকার যেন এই প্রেতপুরীকে উদরাস্বাদ করেছে। ঘড়িটায় টিক টিক শব্দ হচ্ছে। 11টা বাজল। নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতে পারেনি। 5 জনে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে, তাই এই দুর্বলতা। মনে হলো ঘড়িটায় আরো একটু আস্তে শব্দ হলে ভালো হয়। এটা ভয়ানক জীবন্ত, অবাধ্য। বিছানার ওপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন। দেওয়ালগুলি জীর্ণ, তার গায়ে নানা রকম আঁকিবুকি কাটা, অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো। ডাক্তার চমকে ফিরে তাকালেন। না, কেউ নয়। বাতাসের শব্দ। না, বাতাসের নয়, বোধহয় কোনো পোকামাকড়ের আওয়াজ। কিন্তু কোন দিকে? জানলায়
না দরজায়? কে ধাক্কা দিল দরজায়? টমি মুখ তুলে তাকালে। একবার সে একটু গো গো করে উঠল, যেন বাঘের সন্ধান পেয়েছে। না, কেউ নয়, বাতাস। পুরনো দরজা, বাতাসে একটু নড়ে বই কি। টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল। ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কিনা। নিজের হাতটা যেন সহজে আর নড়তে চাইছে না। কেমন যেন মনে হতে লাগলো নিজের ওপর কর্তৃত্ব তিনি হারিয়ে ফেলছেন। তবু অনেক চেষ্টায় তিনি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করবার চেষ্টা করলেও একটু পলক পড়ছে না। চোখের তারা যেন স্থির হয়ে গেছে, পাথরের মতো প্রাণহীন। ঘড়িটা টিকটিক করছে। ওটা যেন জীবন্ত মানুষের মাথা, যেন ওর চোখ কান নাক আছে। ডাক্তারের দিকে চেয়ে হাসছে, রেতের মতো হাসি। হঠাৎ তার দৃষ্টি পড়ল দেওয়ালের গায়ে। ও কি, দেওয়ালের সেই আঁকিবুকি, সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন? ডাক্তারের বুকের ভিতরকার রক্ত জমাট বেঁধে এলো। কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে। হাত, পা, বুক, মাথা, মুখ, উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেওয়ালে উঠে দাঁড়ালো। এবার হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলেন, কিন্তু হাত উঠল না। ওই বন্দুকটা তো তার কাছে নেই। কে নিলে? ডাক্তারের গলাটা টিপে ধরেছে। স্বর নেই, চিৎকার নেই, নিঃশ্বাস নেই। তিনি নড়বার চেষ্টা করলেন, কিন্তু সম্ভব হলো না। খাটের সঙ্গে তাকে বেঁধে দিয়েছে। ডাক্তার জ্ঞান হারান। খুব সাহসী লোক তিনি। যে দেখলেন আশ্চর্য, জলের কুঁজোটা ঘরের মেঝের ওপর পায়চারি করে বেড়াচ্ছে। কাঁচের গেলাস ডানা মেলে প্রজাপতির মতো উঠছে। হ্যাঁ, এইবার ডাক্তার একটু ভয় পেয়েছে। ভয়ে তার রোমকূপগুলি আর্তনাদ করে উঠল। কিসের শব্দ? কই, টমি তো আর গো করে উঠল না। ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটা চিমটি কাটলেন, এত জোর যে টমির গায়ের মাংস তার আঙুলে ছিঁড়ে উঠে এলো। কিন্তু কই, টমি তো জাগলো না। তবে তবে বেঁচে আছে তো? টমি বেঁচে নেই। তার সর্বশরীরে এক বিন্দু প্রাণ নেই। মরে সে কাঠের মতো পড়ে রয়েছে। এপাশে বন্দুক নেই, ও পাশে টমি নেই। ঘড়িটায় আর টিকটিক শব্দ হচ্ছে না, সেটা থেমে গেছে। কে দিলে থামিয়ে? টেবিলটা এবার নড়ে উঠল, পায়া চারটে ছড়িয়ে নাচতে লাগলো। টমি, টমি, টমি বেঁচে নেই। বাঁ হাতের কাছে তার মৃতদেহ অসাড়, অচেতন। জলের কুঁজোটা ঘুরছে, কাঁচের গেলাসটা উড়ছে, টেবিলটা নাচছে, আর আর সেই দানবটা হাসছে তার দিকে চেয়ে। হঠাৎ সশব্দে দরজা জানলাগুলি খুলে গেল। ডাক্তার শিউরে উঠলেন। কারা ঢুকছে ঘরে? বড় বড় মাথা, ঝাঁকড়া চুল, পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতো। মানুষ নয়, দানব নয়, এরা যেন আরো বিচিত্র। গভীর রাত্রির অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে। আলো কই, আলো? কার্বাইডের আলোটা যেন পাগলের মতো ঘরের চারিদিকে ছুটছে। কে তাকে তাড়া করেছে? কিন্তু পালাতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে। যারা ঘরে ঢুকেছে তারা নিঃশ্বাস ফেলছে, দুটো নিঃশ্বাস,
ঝড়ের মতো তার শব্দ। ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে এলো। তিনি কেঁদে উঠবার চেষ্টা করলেও পারলেন না। গলা তার বন্ধ, হাত পা বন্দি, চোখ দুটো অচেতন। দেখতে দেখতে সেই দানবের হাতখানা তার মাথার দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুড়সুড়ি দিতে লাগলো। মাথার সব চুলগুলি দাঁড়িয়ে উঠেছে। আহ 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 খাটখানাকে নাড়ছে। ডাক্তার আবার চিৎকার করবার চেষ্টা করলেন, কিন্তু সেই হিংস্র প্রেতের দল তার বুকের উপর চেপে বসেছে। তাকে নিয়ে শূন্যে উঠতে লাগলো। ডাক্তারের মাথাটা ঘুরছে। টমি 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 মরে গেছে, কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটাও দানবের মতো বদলে গেছে। টমি নখর বিস্তার করে তার দিকে মুখবেদন করে এগিয়ে আসছে। বিশ্বাসঘাতক, তোমার এই কাজ? টমি দানব হেসে উঠল। ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল। খাটখানা শূন্যে উঠেছে, মহাশূন্যের ঘন অন্ধকার দেশে। আরো আরো উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে। ভূত প্রেতের রহস্য রাজ্যে ঊর্ধ্ব দেশে খাটখানা উড়ে যাচ্ছে। দূরে বইচা তাদের হাত থেকে খাট খসে গেল। ডাক্তার বেগে নিচের দিকে পড়ে যাচ্ছে। হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবে। গেল গেল। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু। দরজায় ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল। বুকটা ধড়ফড় করছে। চোখ চেয়ে দেখলেন সকালের আলো জানলা দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে এসে পড়েছে। সর্বশরীর তার তখনও কাঁপছে। ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে। সেই আলো, ঘড়ি, টেবিল, কুঁজো, গেলাস, তার বন্দুক আর টমি। গলার আওয়াজ দিয়ে তিনি বললেন, যাই হে, দাঁড়াও। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে এটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।